টেরিডোফাইটাটা হয়নি। দেখ, মস ব্রায়োফাইটার যে পার্টটা ছিল এটা করিয়ে দিয়েছিলাম। টেরিডোফাইটার পার্টটা বলছি, এবার লক্ষ্য কর। দেখ, ফার্স্টে তো যে কনসেপ্টটা যেটা ক্লিয়ার রাখবি সেটা হচ্ছে ব্রায়োফাইটার থেকে টেরিডোফাইটা যেটা, সেটা হচ্ছে অনেক, শোনা যাচ্ছে? তো ঠিক আছে, মিউট করে দে। যার খোলা আছে মিউট করে দে। আচ্ছা, তো এখানে দেখ, টেরিডোফাইটার ক্ষেত্রে ফার্স্ট যেটা কনসেপ্ট যেটা মনে রাখবি সেটা হচ্ছে টেরিডোফাইটা যারা, তারা ব্রায়োফাইটার থেকে আহ, অনেক বেশি উন্নত। এবার কোন দিক থেকে উন্নত না, সেইটা মনে রাখার বিষয় যে টেরিডোফাইটার মধ্যে নতুন কিছু ক্যারেক্টার এসেছিল। সেই ক্যারেক্টার্স গুলো কি? যেমন মনে কর যে ভাস্কিউলার টিস্যু, যেখানে বলা রয়েছে দেখ ভাস্কিউলার টিস্যু। তো ভাস্কিউলার টিস্যু মানে কোনগুলো? সেটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। তো এই যে জিনিস, এই ভাস্কিউলার টিস্যুটা কিন্তু ফার্স্টে কোথায় এসেছিল না, ফার্স্টে আগে এই টেরিডোফাইটার মধ্যেই এসেছিল। তো এটা একটা বিশাল অ্যাডভান্স একটা ক্যারেক্টার। তো এখানে প্রথম থেকে দেখে নে যে লাইনগুলো বলছে, দ্য টেরিডোফাইটা ইনক্লুডস হর্সটেল এন্ড ফার্ন। মায়ের তাহলে ফোনটা এখানে খারাপ হয়ে গেছে। এক্সাম্পল এক্সাম্পল দেওয়া রয়েছে যে টেরিডোফাইটার ফার্স্ট এখানে দুটো এক্সাম্পল দিল, একটা হচ্ছে হর্সটেল আর একটা হচ্ছে ফার্ন। ফার্ন তোরা ন্যাচারালি সারা মানে আমাদের এখানে আশেপাশে অনেক হয়েই থাকে ফার্ন গাছ, যেগুলো ক্লাস টেনেও দেখেছিলি যে অনুক্রমে যখন ছবিগুলো পড়েছিলি তখন। আচ্ছা, নেক্সট যেটা বলছে যে টেরিডোফাইটা আর ইউজড ফর মেডিসিনাল পারপাস। তো টেরিডোফাইটার একটা ইউজ বলা রয়েছে, যেগুলোকে আমরা ঔষধি বিভিন্ন মেডিসিন কাজ হিসেবে, মেডিসিনাল প্ল্যান্টস হিসেবে আমরা ইউজ করতে পারি। অ্যান্ড দ্য সয়েল বিন্ডার্স আর বাইন্ডার্স। তো সয়েল বাইন্ডার্স মানে মাটিকে ধরে রাখার জন্য যে দরকার, আমরা তো জানি যে গাছের সয়েল ইরোশন অর্থাৎ মাটি ক্ষয় রোধ করে। তো সেই কাজটাও এরা করতে পারে। নর্মাল যে সমস্ত হায়ার প্ল্যান্টস গুলো রয়েছে তাদের মতো এরাও মাটিটাকে ধরে রাখতে পারে, অথবা মেডিসিনাল প্ল্যান্টস হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে ফার্স্ট লাইনের মধ্যে। নেক্সট যেটা ইউজ বলেছে সেটা হচ্ছে মেডিসিনাল পারপাস এবং সয়েল বাইন্ডার। সয়েল বাইন্ডার কথার অর্থ হচ্ছে মাটিকে ধরে রাখতে এরা সাহায্য করে। আচ্ছা, আর কি বলা আছে দেখ, যে দে আর অলসো ফ্রিকোয়েন্টলি গ্রোন অ্যাজ অর্নামেন্টালস। তো এখানে কি টার্ম যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে অর্নামেন্টালস। অর্নামেন্টালস কথার অর্থটা কি না, ঘর সাজানোর জন্য অনেকে টেরিডোফাইটা জাতীয় গাছকে টবের মধ্যে লাগিয়ে রাখে। ইনডোর যে প্ল্যান্টস গুলো হয় ঘরের যে সাজানোর জন্য অনেকে এটা ইউজ করতে পারে। অর্নামেন্টাল প্ল্যান্টস এটাকে বলা হয়। যে ইভলিউশনারি কি বলছে, যে ইভলিউশনারি দে আর দ্য ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট। সেখানে একটা নতুন একটা ওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে টেরিস্ট্রিয়াল। টেরিস্ট্রিয়াল কথার অর্থ কি না, স্থলজ। দেখ, একদম ফার্স্ট যদি ভাবিস, কে এসেছিল? অ্যালগি। তো অ্যালগির পরে কে আসলো? ব্রায়োফাইটা। অ্যালগি কোথায় ছিল? জলে ছিল, তারা জলজ ম্যাক্সিমামটা ছিল। ব্রায়োফাইটা কি ছিল? উভচর বলেছিলাম। উভচর মানে কি, ওরা আস্তে আস্তে ডাঙার দিকে এগোচ্ছে, মানে ওরা জল আর স্থল মাঝামাঝি পজিশনে রয়েছে। টেরিডোফাইটা কার পরে আসছে? ব্রায়োফাইটার পরে আসছে। তার মানে ওরা কি হয়ে গেছে? টেরিস্ট্রিয়াল। টেরিস্ট্রিয়াল কথার অর্থটা কি? এই যে টেরিস্ট্রিয়াল, টেরিস্ট্রিয়াল কথার অর্থ হচ্ছে স্থলজ। আচ্ছা, এবং এই যে টেরিডোফাইটা, এরা টেরিস্ট্রিয়াল তো ঠিক আছে, তার সাথে এদের ভাস্কিউলার টিস্যু কিন্তু ফার্স্ট এসেছে। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট, যেদের মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম প্রথম আবির্ভাব হয়েছে। আচ্ছা, নেক্সট যেটা বলছে দেখ, ইউ শ্যাল স্টাডি মোর অ্যাবাউট দিস টিস্যু ইন চ্যাপ্টার 6। তো এটা পরে পরবর্তীকালে চ্যাপ্টার 6 এখানে আরো রয়েছে। আচ্ছা, দ্য টেরিডোফাইটার ফাউন্ড ইন দ্য কুল। কোন ওয়েদার কন্ডিশনে তারা জন্মাতে পারে সেই ওয়েদার কন্ডিশনটা বলা হয়েছে। কুল, ঠান্ডা এরিয়া অবশ্যই হতে হবে। ড্যাম্প মানে ভেজা স্যাঁতস্যাঁতে যে জায়গা। সেডি প্লেস, অবশ্যই ছায়াযুক্ত অঞ্চলে রাখতে হবে তাদেরকে, মানে সেই জায়গাতে তারা গ্রো করবে। তো সাম মে ফ্লোরিশ ওয়েল ইন দ্য স্যান্ডি সয়েল। মানে তাদের মাটিটা কি হয় না, বালি মাটি, যে বালু মাটি, সেই এইখানে সে বালিযুক্ত মাটিতেই কিন্তু তারা বেশি ভালো পরিমাণে গ্রো করতে পারে। তাহলে তাদের হ্যাবিটেট যেটা বলা হয়, হ্যাবিটেট কথার অর্থ কি? তাদের বাসস্থান। সে বাসস্থান আর ওয়েদার কন্ডিশনটা কি? ঠান্ডা এরিয়াতে তারা জন্মগ্রহণ করবে। ড্যাম্প মানে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা। সেডি এরিয়া ছায়া অঞ্চল। এবং স্যান্ডি সয়েল অর্থাৎ মাটিটা যাতে বালি থাকে এরকম জায়গাতে তারা ভালোভাবে গ্রো করবে।
নেক্সট যেটা আসছে দেখ, ইউ মে রিকল দ্যাট দ্য ব্রায়োফাইটার দ্য ডমিনেন্ট পেজ ইন দ্য লাইফ সাইকেল ইজ গ্যামেটোফাইট। দেখ এখানে যেটা বলছে বলছে মনে করতে বলছে একটা জিনিস। কেউ কিছু বলছিস? কিছু বললি কেউ? আচ্ছা দেখ, ব্রায়োফাইটা যেটা আগের দিন পড়া হয়েছিল, সেই ব্রায়োফাইটার কনসেপ্টে কি ছিল যে তাদের ডমিনেন্ট পেজ কোনটাকে বলেছিল। আচ্ছা ডমিনেন্ট পেজ মানে জানিস জীবনচক্রে প্রধান কোনটা? ডমিনেন্ট কথার অর্থ হচ্ছে প্রধান, ঠিক আছে? তুই বলতে পারবি ব্রায়োফাইটার হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড এর মধ্যে কোনটা প্রধান ছিল বলতো? জানিস ব্রায়োফাইটার লাইফ সাইকেলে এন দশাটা প্রধান ছিল নাকি 2n দশাটা প্রধান ছিল? বল রে কেউ, কি বলছিস বল। না 2n নয়, এন দশা। এন দশা মানে কি? এন দশা মানে হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে, লিঙ্গধর দশা যেটাকে বলা হয়, গ্যামেটোফাইটিক ফেজ। তো সেইটা হচ্ছে ব্রায়োফাইটার প্রধান ছিল। তো এখানে বলা আছে দেখ, ইউ মে রিকল দ্যাট ইন ব্রায়োফাইটা দ্য ডমিনেন্ট ফেজ ইন লাইফ সাইকেল ইজ গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। তাহলে ওদের প্রধান জীবনচক্রের প্রধান যে দশা সেটা কি? গ্যামেটোফাইটিক দশা। এই গ্যামেটোফাইটিক দশাটা কি প্রকৃতির হয়? গ্যামেটোফাইটিক দশাটা হচ্ছে এন প্রকৃতির, ঠিক আছে, অর্থাৎ হ্যাপ্লয়েড প্রকৃতির। আচ্ছা তোরা এরকম একটা ছবি মনে পড়ছে, ক্লাস 11 কে আমি দেখিয়েছিলাম, আমার ওখানে স্পেসিমেন গুলো রাখা ছিল, যে এরকম টাইপের একটা ব্রায়োফাইটা ছবি মনে করে দেখ, এখানে একটা এরকম ক্যাপসুল টাইপের একটা স্ট্রাকচার এরকম ছিল, মনে আছে? তো এই যে উপরের দিকের যে স্ট্রাকচার এটা ছিল স্পোরোফাইটিক, আর নিচে যে স্ট্রাকচারটা আছে সেটা ছিল গ্যামেটোফাইটিক, ঠিক আছে? তাহলে স্পোরোফাইটটা কার উপর দাঁড়িয়ে রয়েছে? মানে আমি যদি এখানে বলি যে এখানে কে কার উপর ডিপেন্ড করছে, তো এখানে ডিপেন্ডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি এই যে নিচের দিকের যে পোর্শন এটা হচ্ছে গ্যামেটোফাইট, এবং এই গ্যামেটোফাইটের উপরেই পুরো বেস করে কে দাঁড়িয়ে আছে? স্পোরোফাইটটা। তাহলে এখানে প্রধানটা কি? প্রধান হচ্ছে এই যে এন দশা যেটা, আর উপরে যেটা 2n সেটা কিন্তু কার উপর ডিপেন্ড করলো? সেটা এন দশার উপরে ডিপেন্ড করেছে। তো এইভাবে এখানে মনে রাখার বিষয় এটা, যে কে কোনটা প্রধান দশা সেটা এখানে মনে রাখবি। তাহলে ব্রায়োফাইটার ক্ষেত্রে গ্যামেটোফাইট অর্থাৎ এন দশাটা হচ্ছে প্রধান। হাউএভার ইন টেরিডোফাইট, টেরিডোফাইটের কিন্তু ক্ষেত্রে কি বলছে? দ্য মেন প্ল্যান্ট বডি ইজ স্পোরোফাইট। দেখ এই যে টার্মটা এখানে ইউজ করছে স্পোরোফাইট, স্পোরোফাইট মানে কি? এটা কোন ধরনের হবে? এন না 2n? এটা হচ্ছে 2n দশা, ঠিক আছে, ডিপ্লয়েড দশা। তাহলে একটা কি ডিফারেন্স কি না, ব্রায়োফাইট আর টেরিডোফাইটের মধ্যে যে পার্থক্য, প্রধান দুটো পার্থক্য এখন অব্দি এখান থেকে করতে পারবি। একটা তো হচ্ছে ওদের মধ্যে ব্রায়োফাইটের মধ্যে জাইলেম ফ্লোয়েম বা ভাস্কিউলার টিস্যু বা সংবহন কলা ছিল না, টেরিডোফাইটার মধ্যে কিন্তু প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটলো। আরেকটা কি ডিফারেন্স কি হচ্ছে না, ব্রায়োফাইটার প্রধান যে বডি সেটা ছিল গ্যামেটোফাইট অর্থাৎ হ্যাপ্লয়েড প্রকৃতির বা এন প্রকৃতির। আর টেরিডোফাইটার মধ্যে কি বললাম, প্রথম প্রধান যে বডি সেটা হচ্ছে স্পোরোফাইট অর্থাৎ 2n প্রকৃতির, ঠিক আছে? এটা এখানে মনে রাখবি অবশ্যই। আরো একটা পার্থক্য হবে, ব্রায়োফাইটার মধ্যে বলতো মূল, কাণ্ড, পাতা এরকম আদৌ ভাগ ছিল না ওখানে অন্য কোনো স্ট্রাকচার ছিল? বল, মূল কাণ্ড কোথায় ভাগ ছিল ব্রায়োফাইটাতে? না, মূলের ন্যায় গঠন, হ্যাঁ, মূলের ন্যায় একটা গঠন ছিল, ওটার নাম কি ছিল? রাইজয়েড। রাইজয়েড, হ্যাঁ, রাইজয়েড, এরকম ফাইলয়েড, কলয়েড, এরকম সব নাম ছিল। ওটা ছিল ব্রায়োফাইটার ক্ষেত্রে, কিন্তু আমরা যদি টেরিডোফাইটার ক্ষেত্রে ভাবি ও কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে। ওই জন্য এখানে বলা আছে দেখ, ট্রু রুট। ট্রু রুট মানে কি? যেটা অরিজিনালি রুট সেইটাই এখানে রয়েছে, স্টেম আছে অ্যান্ড লিভস রয়েছে। তো এটা এই দিক থেকেও এরা অ্যাডভান্স হয়েছে, এদের ট্রু লিভ, স্টেম এবং রুট এখানে ফরমেশন হয়েছে। আচ্ছা আর কি আছে? দিস অর্গানস পজেস ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু। যাই হোক এটা তো গেল, বলে দিয়েছি। The leaves in Pteridophyta are small as in Selaginella। দেখ এখানে একটা নাম বলা আছে সেলাজিনেল্লা। তো সেলাজিনেল্লা এটা একটা টেরিডোফাইটার নাম,
এই টেরিডোফাইটার মধ্যে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো কি না স্মল, আর স্মল লিফ গুলোকে বলা হয় মাইক্রোফাইলস। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবি যে একটা টেরিডোফাইটা রয়েছে যার নাম হচ্ছে সেলাজিনেল্লা, যার লিফ রয়েছে, সেই লিফ গুলো কিরকম না স্মল, এবং সেই স্মল লিফটাকে আমরা বায়োলজিক্যালি যে কোন টার্মে ইউজ করছি এখানে না মাইক্রোফাইল। আচ্ছা, তাহলে কি শুধু স্মল লিপই থাকে না, এদের মধ্যে কিছু লার্জ লিপ লক্ষ্য করা যায় যাদেরকে আমরা কি বলবো, ওটা যদি মাইক্রোফাইল হয় তো এখানে ম্যাক্রোফাইল বলা হবে ওটাকে। এবং সেটা কোথায় থাকে না ফার্ন, যে সমস্ত লিপিড গুলো হয় সেই ফার্নের মধ্যে থাকে। তাহলে এখানে ফার্নের মধ্যে লার্জ লিপ থাকে, এবং লার্জ লিফের যে পাতা সেটাকে কি বলা হয় না ম্যাক্রোফাইলস। আচ্ছা, নেক্সট যেটা বিষয়বস্তু আসছে দেখ, সেটা বলছে কি না দ্য স্পোরোফাইটস বিয়ার স্পোরাঞ্জিয়া। স্পোরোফাইট মানে আমি এই একটু আগে বলছিলাম যে স্পোরোফাইট মানে ওটা কি দশা, 2n দশা। আচ্ছা, এই স্পোরোফাইট কি থাকে মনে কর, স্পোরোফাইটের মধ্যে এই যে এখানে যে ছবিটা দেখিয়েছিলাম, এই যে স্ট্রাকচারটা ধর, আহ, এক মিনিট জাস্ট মাউসের কার্সারটা নিয়ে আসি। হ্যাঁ, তো এই যে এখানে স্পোরোফাইটটা রয়েছে, এই স্পোরোফাইটের ভেতরে কি রয়েছে, এই যে একটা থলির মতো দেখতে পাচ্ছিস, এই থলিটা ধরে নে, এটার যে স্যাকটা রয়েছে এর মধ্যে স্পোর তৈরি হয়। তার মানে কি, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার নাম কি স্পোরাঞ্জিয়া। ঠিক আছে, তাহলে স্পোরাঞ্জিয়ার মধ্যে কি তৈরি হয়, স্পোর তৈরি হয় বা স্পোর ফর্ম হয়ে থাকে। তো এখানে এটাই বলেছে, দ্য স্পোরোফাইট বিয়ার দ্য স্পোরাঞ্জিয়া। স্পোরোফাইটের মধ্যে কি থাকে, স্পোরাঞ্জিয়া থাকে, দ্যাট আর সাবটেন্ডেড বাই দ্য লিফ লাইট অ্যাপেন্ডেজ। দেখ এই কথাটা মানেটা এখানে ভালোভাবে বুঝে দেখ। তাহলে স্পোরোফাইটের মধ্যে স্পোরাঞ্জিয়া থাকে, এই স্পোরাঞ্জিয়াটা লিফ লাইক অ্যাপেন্ডেজ এর মধ্যে ঘেরা অবস্থায় থাকে। লিফ লাইক অ্যাপেন্ডেজ বলতে কি না, গাছের যে পাতার মতো যে গঠনগুলো ছিল ওদের, সেই যে স্পোরোফিল অ্যাকচুয়ালি পাতার ন্যায় নয়, অরিজিনালি যে পাতা টু লিফ সেইগুলোর মধ্যে থাকে। তার মানে এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, এই যে এখানে যে ছবিটা আমি দেখিয়েছিলাম, জাস্ট এক মিনিট, এই যে এখানে এই যে নিচের দিকে যেখানে আমি গ্যামেটোফাইট বলেছিলাম, এই গ্যামেটোফাইটটা কিরকম দেখতে পাচ্ছি, যে পাতার মধ্যে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা মেন স্টেমটা বেরিয়েছে। তো এটা তো স্পোরোফাইটিক স্ট্রাকচার। তো এই স্পোরোফাইটিক স্ট্রাকচারটা নিচের দিকে দেখ কিসের উপর ঘেরা অবস্থায় রয়েছে না, এরকম সবুজ সবুজ কিছু পাতার যেগুলো হয় ওদের ওই পাতার মধ্যে এগুলো পুরো ঘেরা অবস্থায় থাকে। আমি এখানে জাস্ট এখানে এইটুকু দেখিয়েছি, এটা এরকম ভাবে এটা অনেকটাই যেতে পারে পুরোটা। ঠিক আছে, কভার থাকতে পারে। তো এটাই এখানে বলেছে। আচ্ছা, ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে স্পোরোফিলস মে ফর্ম ডিস্টিংক্ট কম্প্যাক্ট স্ট্রাকচার কল্ড স্ট্রবিলি। তাহলে বলছে কিছু ব্যতিক্রম থাকে, সে ব্যতিক্রমটা কি না স্পোরোফাইল কথার অর্থটা কি, যে পাতার মতো যে গঠনগুলো, দে মে ফর্ম ডিস্টিংক্ট কম্প্যাক্ট স্ট্রাকচার, বলছে তারা একটা আলাদাই স্ট্রাকচার তৈরি করতে পারে। তাদেরকে আমরা কি বলবো না স্ট্রবিলি অর কোনস। এখানে একটা ছবি রয়েছে, এখানে যে দেখতে পাচ্ছিস কিনা দেখে এলে ভালো করে। এই দেখ, এটা কিসের ছবি রয়েছে, যে রাইজোম। আচ্ছা, এখানে বি ও নিচের দিকে দেয়া আছে, বি হচ্ছে ইকুইজিটাম বলে একটা টেরিডোফাইটা রয়েছে। তো সেই ইকুইজিটামের ছবি হচ্ছে এটা। তো যদি লক্ষ্য করিস এই ইকুইজিটামের ক্ষেত্রে, দেখ রাইজোম তো রয়েছে, রাইজোম তো হচ্ছে যে কাণ্ডের যে অংশটা রয়েছে, এবার ওইটা উপরের দিকে উঠছে। তো লিফের মতো যে স্ট্রাকচার গুলো রয়েছে এগুলো কিন্তু ব্রাঞ্চ, এগুলোকে লিফ ভাবি না, এগুলো হচ্ছে কি ওদের ব্রাঞ্চ, শাখা প্রশাখা তৈরি হয়েছে মানে স্টেমের অংশ। কিন্তু যত যা লিফ ছিল, ঠিক আছে, সেই লিফটা দেখ সবগুলো এক কাছে এসে, অর্থাৎ স্পোরোফিল গুলো সব এক কাছে এসে একটা স্ট্রাকচার, এরকম গোলাকার একটা স্ট্রাকচার তৈরি করলো বা ডিম্বাকার একটা স্ট্রাকচার তৈরি করে, যেটার নাম বলছে স্ট্রবিলাস আর স্ট্রবিলি। তাহলে এই গাছের সারা শরীরের মধ্যে কোথাও পাতা বলে কোনো অংশ নেই, রুট রয়েছে নিচে, স্টেম ব্রাঞ্চ এসব রয়েছে, সমস্ত পাতার মতো স্ট্রাকচার গুলো কি হয়েছে এক জায়গাতে এসে একটা স্ট্রাকচার তৈরি করলো, বিশেষ একটা গঠন। সেই গঠনটা কি না স্ট্রবিলাস, বা আমরা এটাকে কোনও বলতে পারি। এখানে কোন কোথাও দেখিয়েছে ছবির মধ্যে, জাস্ট এক মিনিট দেখে নিচ্ছি। না। তো
এই টাইপের আর কি। তো স্ট্রবেরি আর কোন যেটা বলছে, তো সেটা হচ্ছে এরকমই একটা জিনিস। তাই গেলে এখানে এখান থেকে এই কনসেপ্টটাই আসলো। তো এখানে কিছু উদাহরণও রয়েছে, যেমন মনে কর সেলাজিনেল্লার কথাটা এখানে বলা আছে, সেলাজিনেল্লা, ইকুইজিটাম, এইসব সমস্ত যে টেরিডোফাইটা গুলো রয়েছে তাদের এরকম কোন বা স্ট্রবেরি ফর্ম তারা করে থাকে। তাহলে এটা মনে রাখার বিষয় যে সেলাজিনেল্লা বা ইকুইজিটামের কোনটা আর কিছুই নয়, এটা কি দিয়ে তৈরি হয় না, স্পোরোফিল দিয়েই তৈরি হয়। স্পোরোফিল গুলো সব এক জায়গাতে জড়ো হয়ে এরকম ধরনের একটা স্ট্রাকচার তৈরি করছে। নেক্সট দেখ কি বলছে, স্পোরাঞ্জিয়া প্রডিউস স্পোর। আমি এই একটু আগে বলছিলাম স্পোরাঞ্জিয়া মানে কি। স্পোরাঞ্জিয়া মানে হচ্ছে এই যে থলির মতো যে স্ট্রাকচার, এই থলির মতো স্ট্রাকচারটাকে বলছে স্পোরাঞ্জিয়া। তো এর মধ্যে কি তৈরি হবে, এই স্পোরাঞ্জিয়ার মধ্যে তৈরি হবে হচ্ছে স্পোর, দ্যাট প্রডিউস দ্য স্পোর্স। কোন পদ্ধতিতে স্পোর তৈরি হয়, কারণ আমরা জানি স্পোর যেটা হয়, সেই স্পোর কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির, এন প্রকৃতির হয়। তো তার মানে এখানে যে কোষ বিভাজনটা দরকার সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন, ঠিক আছে। এবং সেটা কোথা থেকে তৈরি হবে, স্পোর মাদার সেল, অর্থাৎ রেণু মাতৃকোষ। তোরা যখন কোষ বিভাজন চ্যাপ্টার পড়েছিলি সেখানে তোরা পড়েছিলি যে স্পোর মাদার সেল যখনই কোনো মাতৃকোষ যোগ করা হয় তখন সেটা হয় টুয়েন। তো সেই টুয়েন থেকে কি তৈরি করছে, স্পোর। তাহলে সেটা মাঝখানে এন হয়ে গেল এখানে। তো এখানে কি হচ্ছে না, মিওসিস পদ্ধতি এখানে দরকার। সেই মিওসিস পদ্ধতির মাধ্যমে এখানে টুয়েন স্পোর মাদার সেল থেকে স্পোরটা তৈরি হয়। এই হলো এখানের ব্যাপার, আর সেরকম কিছু নেই এই পেজের মধ্যে। এরপরে চলে এখানে কিছু ছবি রয়েছে, ডায়াগ্রাম রয়েছে। ফার্স্টে তো সেলাজিনেল্লা ছবি দেওয়া আছে, এখানে দেখতেই পাচ্ছিস এদের লিফ রয়েছে, রুট রয়েছে, স্টেম রয়েছে, ঠিক আছে। তো এরপরে এখানে যেটা রয়েছে এটা তো ফার্ন গাছ, এটা আমাদের আশেপাশে প্রচুর হয়ে থাকে এই গাছটা, ঠিক আছে, ড্রেনের ধারে বল বা যে কোনো জায়গার মধ্যে। এটা হচ্ছে ফার্ন। আর এটা তো বলেই দিলাম উপরের দিকে যেটা রয়েছে। আচ্ছা, নেক্সট এবার এখানে আই। আচ্ছা, এই যে পার্টটা রয়েছে এখানে, আচ্ছা পুরো লাইনটা পড়ে দেখতে হবে কি বলছে। দেখ নিচে লাস্ট যে লাইনটা ছিল সেটা দেখ, দ্য স্পোর্স, মানে মনে কর এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে যে স্পোর গুলো তৈরি হয়, এই যে স্পোরটা, হ্যাপ্লয়েড স্পোরটা যেটা তৈরি হলো, দ্য স্পোর্স জার্মিনেট। জার্মিনেট করার অর্থ কি, ধর এরকম একটা স্পোর ছিল, এই স্পোরটা আস্তে আস্তে কি হবে, এরকম একটা নলের মতো অংশ তৈরি করবে, ঠিক আছে। তার মানে ওরা কি তৈরি করতে যাচ্ছে না, ওরা জার্মিনেট হচ্ছে বা অঙ্কুরিত হচ্ছে। তো দ্য স্পোর জার্মিনেট, কেন জার্মিনেট করছে না, টু গিভ রাইজ দ্য ইনকনস্পিকুয়াস স্মল বাট মাল্টিসেলুলার। ব্যাপারটা হচ্ছে নির্দিষ্ট কোনো শেপ হয়তো তখনও কিছু তৈরি হয়নি, জাস্ট একটা স্পোর ছিল, সে একটু জার্মিনেট করে সেই ছোলা যেরকম ভাবে অঙ্কুরিত হয় ওরকম টাইপের একটা স্ট্রাকচার তৈরি করলো, যার কোনো সঠিক আকার আকৃতি কিছু এখনো তৈরি হয়নি। স্মল, অবশ্যই সেটা ক্ষুদ্র, বাট মাল্টিসেলুলার, এমন নয় যে এতটাও ক্ষুদ্র নয় যে ওরা এককোষী হবে, বহুকোষী স্ট্রাকচারই তৈরি করতে স্টার্ট করছে। তোরা যখন জনুক্রম পড়েছিলি, ফার্নের জনুক্রম মনে করে দেখ, সেখানে প্রোথ্যালাস বলে একটা স্ট্রাকচার পড়েছিলি, মনে আছে প্রোথ্যালাস, এরকম টাইপের একটা আঁকা বাঁকা টাইপের একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল। তো সেই প্রোথ্যালাসটার কোনো নির্দিষ্ট কোনো আকৃতি ফাকৃতি কিছু ছিল না। তাহলে ওই প্রোথ্যালাস কোথা থেকে তৈরি হয়েছিল, কেউ বলতো, প্রোথ্যালাস কোথা থেকে তৈরি হয়েছিল, তার আগের রূপটা কি? হ্যাঁ, তাহলে প্রোটোনিবার আগের রূপটা কি হবে? হ্যাঁ, রেনু, রেনু। কারণ ওটা হ্যাপ্লয়েড দশা, তো হ্যাপ্লয়েড দশার ফার্স্ট স্টার্টিং এ কি ছিল, রেনু। তো সেই রেনুগুলো জার্মিনেট করে করে এরকম প্রোটোনিমা, প্রোথ্যালাস, এই সমস্ত স্ট্রাকচার গুলো তৈরি করেছিল। তো এখানে এটাই বলতে চাইছে, দেখ দ্য স্পোর্স জার্মিনেট টু গিভ রাইজ দ্য ইনকনস্পিকিয়াস স্মল বাট মাল্টিসেলুলার স্ট্রাকচার, যে ফ্রি লিভিং মোস্টলি ফটোসিনথেটিক, দেখ ফ্রি লিভিং মোস্টলি ফটোসিনথেটিক থ্যালয়েড গ্যামেটোফাইট কল্ড প্রোথ্যালাস। তাহলে এরা প্রোথ্যালাসের কিছু ডেসক্রিপশন এখানে দিল। তো প্রোথ্যালাসের ফার্স্ট ডেসক্রিপশন বা ফার্স্ট ইনফরমেশন ওরা কি বললো, দে আর ফ্রি লিভিং, দেখতে পাচ্ছিস, তার মানে বুঝতে পারছিস। আচ্ছা, এখানে কিন্তু একটা বিরাট জিনিস বোঝার রয়েছে। এখন আমরা পড়ছি কি, টেরিডোফাইটা। টেরিডোফাইটা উন্নত, আমি বলেই দিয়েছি আগে যে ব্রায়োফাইটার থেকে উন্নত। যে আমাকে একটা কথা বল, যে ব্রায়োফাইট আর গ্যামেটোফাইট আর স্পোরোফাইটকে কি পুরোপুরি সেপারেট করা সম্ভব?
তারা কি আলাদা আলাদা ভাবে থাকতে পারবে? না। তো সেটা কখনোই সম্ভব নয়, তার কারণ তাদের গ্যামেটোফাইটটা প্রধান, স্পোরোফাইটটা কার উপর ডিপেন্ড করেছে? গ্যামেটোফাইটের ওপর। ঠিক আছে, যেন তারা একে অপরের পরিপূরক তো ছাড়, গ্যামেটোফাইট না উৎপন্ন হলে স্পোরোফাইটটা থাকতোই না, কারণ ওর উপরেই ওরা বেঁচে ছিল। কিন্তু এখানে এরা অ্যাডভান্স হয়েছে। তো যে কি অ্যাডভান্সটা হয়েছে, ওরা সেপারেট হয়ে গেছে। ওদের গ্যামেটোফাইট আলাদাভাবে বেঁচে থাকতে পারে, স্পোরোফাইট আলাদাভাবে বেঁচে থাকতে পারে। তো এই যে এখানে বলা আছে ফ্রি লিভিং, কথাটা যেটা দিয়েছে ফ্রি লিভিং, তো ফ্রি লিভিং মানে কি, যে ওদের যে প্রোথ্যালাস যে স্ট্রাকচার, এটা গ্যামেটোফাইটিক স্ট্রাকচার, এটা কিন্তু আলাদাভাবে থাকে। এখানে কিন্তু ওরা স্পোরোফাইটের উপর ডিপেন্ড করে না। তার কারণও আছে এরকম ভাবে যদি বুঝিস, যে আমি যে বলছিলাম যে এটা যদি স্ট্যাকটা হয় অর্থাৎ স্পোরাঞ্জিয়ামটা হয়, এখানে যে স্পোরটা তৈরি হলো, সেই স্পোর গুলো ধর দূরে কোথাও গিয়ে পড়লো মাটিতে, সয়েলের মধ্যে। এবার এই স্পোরটা মাটিতে যখন পড়ছে, ও এবার এরকম ভাবে একটা ধর প্রোটোনিমা প্রোথ্যালাস তোরা যে স্ট্রাকচার পড়েছিলি, সেটা মাটিতে ফার্স্টে এরকম ভাবে গ্রো করলো। তাহলে বুঝতে পারছিস যে ওদের স্পোরোফাইটিক স্ট্রাকচার এখানে আছে, ওরা এতটা দূরে গিয়ে জার্মিনেট করে গ্যামেটোফাইটিক স্ট্রাকচার তৈরি করলো। তো তার মানে কি, এরা কিন্তু ফ্রি লিভিং। স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট দুটো পুরোপুরি ভাবে আলাদা। মোস্টলি ফটোসিনথেটিক কথাটা বলা আছে। কোনটা ফটোসিনথেটিক? অবশ্যই এখানে প্রোথ্যালাসের কথা বলছে। তো তার মানে কি, তার মানে এখানে যে গ্যামেটোফাইটটা তৈরি হয়েছে, সেই গ্যামেটোফাইটের মধ্যে কি থাকবে? ক্লোরোফিল থাকবে। ঠিক আছে, এই যে গ্যামেটোফাইটটা তৈরি হয়েছে, এই গ্যামেটোফাইটটার মধ্যে কি রয়েছে? ক্লোরোফিল রয়েছে। এদের কালার সবুজ হয়, তো ওরা ফটোসিনথেসিস করতে সক্ষম। আর কি বলেছে না, থ্যালয়েড। থ্যালয়েড কথার অর্থ কি না, এখনো অবধি মানে এই যে স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা তৈরি করলো, তার মধ্যে কোনো মূল, কাণ্ড, পাতা তখনও অবধি বিভেদিত হবে না। তাই এদেরকে কি বলছে? থ্যালয়েড। আচ্ছা, আর কি বলছে না, গ্যামেটোফাইটিক। গ্যামেটোফাইটিক তো হবেই, কারণ এটা এন দশার মধ্যে পড়ছে। তো এই সমস্ত ক্যারেক্টার্স গুলো, স্ট্রাকচার যেটা তৈরি করলো, সেটার নাম হচ্ছে প্রোথ্যালাস। এরপর যেটা, হ্যাঁ কি, কি বলছিস? কিছু বলছিস কেউ? বাড়িতে কথা বললে মিউট কর। আচ্ছা, মিউট করেই রাখ সবাই, কারো এখন অন করার দরকার নেই। আমি যখন বলবো তখন রিপ্লাই করলে মিউট ইয়ে করবি। আচ্ছা, এরপর দেখ, দিস গ্যামেটোফাইটস রিকোয়ার কুল। দেখ, এই যে গ্যামেটোফাইট আমি যেটা বলছিলাম, যে এখানে স্পোর যেগুলো ছিল, সেই স্পোর গুলো দূরে কোথাও গিয়ে স্প্রেড করে এই যে স্ট্রাকচারটা তৈরি করলো, যার নাম কি হলো? প্রোথ্যালাস। মানে আমরা এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার নাম কি না, প্রোথ্যালাস। ঠিক আছে, এবার এই যে প্রোথ্যালাসটা, এই প্রোথ্যালাসটা কোথায় গ্রো করবে? ধর এখানে ভীষণ সানলাইট আসছে, হ্যাঁ, ডাইরেক্ট সানলাইট পড়ছে, সেরকম জায়গাতে কিন্তু ওরা গ্রো করতে পারবে না, প্রোথ্যালাস গ্রো করতে পারবে না। সো দিস গ্যামেটোফাইটস রিকোয়ার কুল, অর্থাৎ ঠান্ডা, ড্যাম্প মানে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা, অ্যান্ড সেডি প্লেস অর্থাৎ ছায়াযুক্ত অঞ্চলে ওদেরকে গ্রো করতে হবে। সেটা কোনটা? না, সেটা হচ্ছে প্রোথ্যালাসটা বা গ্যামেটোফাইটিক যে দশা, সেটা। বিকজ অফ দিস স্পেসিফিক রেস্ট্রিক্টেড রিকোয়ারমেন্ট, বলছে এই যে এত কিছু কন্ডিশন রয়েছে, যে এটা এখানেই গ্রো করতে হবে বা এরকমই দরকার পরিবেশ, এত কিছু কন্ডিশন থাকার জন্য, অ্যান্ড দ্য নিড ফর ওয়াটার ফর ফার্টিলাইজেশন, তাদের যখন রিপ্রোডাকশন করবে তখন কিন্তু জলের অবশ্যই দরকার, জল ছাড়া রিপ্রোডাকশন ওদের সম্ভব না। তো দে স্প্রেড up living pteridophytes in limited and restricted to narrow geographical regions। বলছে এই জন্যই ওরা কিন্তু সব জায়গাতে আমরা টেরিডোফাইটা লক্ষ্য করতে পারি না। তাহলে তো আমাদের চারদিকে যেখানেই চোখে পড়তো সেখানেই টেরিডোফাইটা আমরা দেখতে পেতাম, এরকম তো নয়। টেরিডোফাইটাকে আমাদেরকে খুঁজতে হয়। যদি ফার্ন গাছ বলা হয়, তো সচরাচর তুই যে একদম চোখ চাইলে সব জায়গাতেই ফার্ন পেয়ে যাবে এরকম নয়। দেখবি যে সমস্ত জায়গাগুলো একটু ঠান্ডা জায়গা বা একটু কুল জায়গা রয়েছে, ওই সমস্ত জায়গাগুলোতে ওখানে ওরা গ্রো করে ভালোভাবে হয়ে থাকে। তো এই হলো এখানে ব্যাপার। নেক্সট যেটা বলছে দেখ, আহ, যেটা বলছে যে দ্য গ্যামেটোফাইটস বিয়ার মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গানস কল্ড, দেখ
গ্যামেটোফাইটিক দশা বলতে এই যে এখানে বলছিলাম, তো এটা ধর এই যে প্রোথ্যালাস যে স্ট্রাকচারটা, তো এই প্রোথ্যালাস স্ট্রাকচারের মধ্যেই কি তৈরি হয় না, মেল এবং ফিমেল সেক্স অর্গানস অর্থাৎ যৌন জননকারী অংশগুলো এখানে তৈরি হয়। তো ধরে নিলাম মেল এবং ফিমেল যে সেক্স অর্গান, সেই সেক্স অর্গানস গুলোর নামগুলো এখানে দেওয়া রয়েছে, সেই নামগুলো অবশ্যই এখানে মনে রাখার বিষয়। দেখে নে, সেটা হচ্ছে যে কল্ড দ্য অ্যান্থেরিডিয়া অ্যান্ড দ্য আর্কিগোনিয়া। তাহলে এটা এখানে অবশ্যই মনে রাখবি, অ্যান্থেরিডিয়া অ্যান্ড আর্কিগোনিয়া। আচ্ছা, অ্যান্থেরিডিয়াটা কি না, অ্যান্থেরিডিয়া হচ্ছে মেল সেক্স অর্গান অর্থাৎ পুং জনন অঙ্গ। তাহলে পুং জনন অঙ্গের নাম হচ্ছে অ্যান্থেরিডিয়া। আর আর্কিগোনিয়াটা কি না, স্ত্রী জনন অঙ্গ। ঠিক আছে, এটা মনে রাখার বিষয়। নেক্সট কি আছে, রেসপেক্টিভ আছে, ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর দ্য ট্রান্সফার অফ অ্যান্থেরোজয়েডস। আচ্ছা, আবার একটা নতুন টার্ম আসছে দেখ, সেটা কি অ্যান্থেরোজয়েডস। এই অ্যান্থেরোজয়েডস কথার অর্থ কি না, আমরা বলেছি যে মেল গ্যামেট। ঠিক আছে, তো মেল গ্যামেটকে কি বলা হয়, মেল গ্যামেটকে বলা হয় স্পার্ম। ঠিক আছে, তো এই স্পার্মের অপর নাম আমরা এটাকে ধরে নিতে পারি যে অ্যান্থেরোজয়েডস, আর মেল গ্যামেটের অপর নাম হচ্ছে অ্যান্থেরোজয়েডস। তাহলে অ্যান্থেরোজয়েডস গুলো রিপ্রোডাকশনে অংশগ্রহণ করতে পারবে কখন না, তাদের কন্ডিশনটাই হচ্ছে যদি জল থেকে থাকে। ওয়াটার ইজ ভেরি এসেন্সিয়াল, জল না থাকলে তাহলে রিপ্রোডাকশন করতে পারবে না। আচ্ছা, নেক্সট কি বলছে, দ্য মেল গ্যামেটস রিলিজ, বলছে দ্য মেল গ্যামেটস রিলিজ ফ্রম দ্য অ্যান্থেরিডিয়া। তার মানে আবার একটা নতুন টার্ম আসলো দেখ, অ্যান্থেরিডিয়া। তো এখানে বুঝতে পারছিস স্পোর কোথায় ছিল বলতো, স্পোর থাকার জায়গার নাম কি বলেছিলাম, বল বল, স্পোর থাকার জায়গার নাম কি ছিল, স্পোরাঞ্জিয়াম। ঠিক, স্পোরাঞ্জিয়াম। হ্যাঁ। তো অ্যান্থেরোজয়েডস থাকার জায়গাটার নাম হচ্ছে অ্যান্থেরিডিয়া। ঠিক আছে, অ্যান্থেরোজয়েডস মানে কি মেল গ্যামেট, তাহলে ওই মেল গ্যামেটটা যেখানে থাকে সেই জায়গাটার নাম হচ্ছে অ্যান্থেরিডিয়া। হ্যাঁ, তো the male gametes released from the antheridia to the mouth of the archegonia. আর্কিগোনিয়া মানে কি, আর্কিগোনিয়া মানে হচ্ছে ফিমেল গ্যামেট। ফিমেল গ্যামেটের নাম কি, এগ অর এগ যেটাকে বলা হয় ফিমেল গ্যামেট। তাহলে আর্কিগোনিয়া, আহ আর্কিগোনিয়াটা হচ্ছে এগ যেখানে থাকে বা ফিমেল গ্যামেট যে জায়গায় অবস্থান করে, তো সেই জায়গাটাকে বলা হচ্ছে তোর আর্কিগোনিয়া। তো তার মানে ব্যাপারটা হচ্ছে যে পুং জননাঙ্গ আর স্ত্রী জননাঙ্গ। তো এবার মেল গ্যামেট কোথা থেকে নিঃসরণ হয়, পুংজননাঙ্গ থেকে, এবং কোথায় গিয়ে পৌঁছায় সেটা হচ্ছে আর্কিগোনিয়াম অর্থাৎ স্ত্রী যে জননাঙ্গ বা যেখানে ডিম্বাণুটা অবস্থান করে সেই ডিম্বাণুর কাছে গিয়ে অবস্থান হয়, অ্যান্থেরিডিয়াটা যায়। এরপর যেটা ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ফিউশন। ফিউশন কথার অর্থ কি না, ফিউশন কথার অর্থ হচ্ছে সংযুক্তি। ঠিক আছে, ফিউশন অফ মেল গ্যামেট উইথ দ্য এগ। এগ মানে আমি কি বলেছিলাম, এগ মানে হচ্ছে তোর ফিমেল গ্যামেট। তাহলে ফিমেল গ্যামেট অ্যান্ড মেল গ্যামেট দুটো ফিউজ করে, এবং সেটা কোথায় হচ্ছে না, প্রেজেন্ট ইন দা আর্কিগোনিয়া। ঠিক আছে, আর্কিগোনিয়ার মধ্যে এই ফিউশনটা ঘটছে। তাহলে ফার্টিলাইজেশন কথার অর্থ কি, ফার্টিলাইজেশনের বাংলা হচ্ছে নিষেক। নিষেক মানে কি, দ্য ফিউশন অফ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট। তাহলে এই ফিউশনটা হয় কোথায়, ঘটনাটা কোথায় ঘটে না, আর্কিগোনিয়ামের মধ্যেই ঘটে। এবং এই ফিউশনটা হওয়ার ফলে যেটা তৈরি হয় সেটার নাম কি না, জাইগোট। তো আমরা সবাই জানি মেল গ্যামেট হচ্ছে এন প্রকৃতির, মেল গ্যামেট হচ্ছে এন প্রকৃতির, ফিমেল গ্যামেটও এন প্রকৃতির। দেন যেটা তৈরি হয় টু এন, সেটার নামই হচ্ছে জাইগোট। ঠিক আছে, তো এখানে এইভাবে এই জাইগোট ফর্মেশনটা হলো। নেক্সট কি বলছে দেখ, বলছে জাইগোট ট্রান্সফার্ড, জাইগোট দেয়ারফর প্রডিউস এ মাল্টিসেলুলার ওয়েল ডিফারেন্সিয়েটেড স্পোরোফাইট। বলছে এরপরে জাইগোট তো ইউনিসেলুলার, ইউনিসেলুলার কথার অর্থ কি, এককোষী। জাইগোট থেকে পরবর্তীকালে মাইটোসিস পদ্ধতির মাধ্যমে অনেক অনেক সেল তৈরি হতে শুরু করে, এবং দেয়ার আফটার প্রডিউস এ মাল্টিসেলুলার ওয়েল ডিফারেন্সিয়েটেড স্পোরোফাইট। মানে বারবার যখন ডিভিশন করছে তাহলে অনেকগুলো কোষের একটা পুঞ্জ তৈরি করছে, এবং আস্তে আস্তে কি হবে, কোনো অংশ রুট তৈরি করবে, কোনো অংশ পাতা তৈরি করবে, কোনো অংশ স্টেম তৈরি করবে। তো এইভাবে ডিফারেন্সিয়েটেড মানে কি, আলাদা আলাদা অংশ তৈরি হতে শুরু করবে, এবং সেখান থেকে কি তৈরি হবে, জাইগোট, জাইগোট থেকে স্পোরোফাইটিক যে বডি, অর্থাৎ ওদের যে রেণুধর যে উদ্ভিদ,
সেই রেণুধর উদ্ভিদটা তৈরি হবে। তো তাহলে এখানে একটা লাইফ সাইকেল আমি এখানে অ্যাড করে রেখেছি, একটা এক্সট্রা ইমেজ। এই লাইফ সাইকেলটার দিকে একবার লক্ষ্য কর, দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। তো এই যে, এক মিনিট, মাউসের কার্সারটা আসছে কিনা দেখবি। দেখা যাচ্ছে মাউসের এটা আসছে, নড়ছে, এটা বোঝা যাচ্ছে রে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখ, এটা এটা হচ্ছে একটা ফার্ন গাছ। এই যে এখানে দেখানো হচ্ছে, এটা একটা ফার্ন গাছ। এই ফার্ন গাছটা কি? স্পোরোফাইট। মানে আমরা খালি চোখে যে ফার্ন গাছটা দেখতে পাই সেটা হচ্ছে স্পোরোফাইট। ফার্ন গাছের পাতার পিছনের দিকে কি থাকে? স্পোরাঞ্জিয়াম। তোরা তো জানিস। সেখানে কি ছিল রে? সোরাস ছিল, তাই তো? আর সোরাস ইজ দ্য গ্রুপ অফ হোয়াট? কি হবে? সোরাস গ্রুপ অফ কি? স্পোরাঞ্জিয়াম, তাই না? অনেকগুলো স্পোরাঞ্জিয়ামের সমষ্টি হচ্ছে সোরাস। তো এখানে সোরাসটা বলা নেই, যাই হোক, এখানে স্পোরাঞ্জিয়াম বলা আছে। তো স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি তৈরি হচ্ছে? স্পোর তৈরি হচ্ছে, দেখ। তো এই স্পোরটা কিন্তু মিওসিস পদ্ধতির মাধ্যমে হলো। এটা অ্যাকচুয়ালি ফার্নের জনুক্রম, তোরা যেটা ক্লাস 10-এ মুখস্থ করেছিস, সেম জিনিসই। তো এখানে স্পোর তৈরি হলো। স্পোর জার্মিনেট করছে, যেটা কথাটা বলা ছিল, দেখ, জার্মিনেট করলো। তার মানে কি, ওই স্পোরটা কিন্তু দূরে গিয়ে পড়লো, এমন নয় যে যেখানে স্পোরোফাইটটা আছে ওর গায়ে গিয়ে পড়ে গেছে, এরকম না। স্পোর কোথাও গিয়ে বাতাসের সাহায্যে হোক বা কোনো কোনো প্রাণীর সাহায্যেই হোক, মোটামুটি কোথাও দূরবর্তী স্থানে গিয়ে পড়েছে, সেখান থেকে জার্মিনেট করছে। জার্মিনেট করার পরে দেখ, একটা গ্যামেটোফাইট তৈরি করছে। তো এই যে, আচ্ছা মিউট কর তো, মিউট কর, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। কে অন করে রেখেছিস? মিউট কর। কেউ একজন দেখে বলতো কার অন আছে, আমি তো দেখতে পাচ্ছি না। রোহিত মিউট কর, রোহিত মিউট কর। রোহিত ঘোষেরও ওনা আছে। রোহিতেরই আ, অনেক। রোহিত মিউট কর। আচ্ছা, দেখ, যেটা বলছিলাম যে এখানে স্পোর যেটা রয়েছে, তো স্পোর আস্তে আস্তে কি হচ্ছে না, জার্মিনেট করছে। এই জার্মিনেট করার পরে এখানে কি হচ্ছে, ইয়ং একটা গ্যামেটোফাইট তৈরি করছে। তার মানে বুঝতে পারছিস, এখানে স্পোরোফাইট আলাদা আর গ্যামেটোফাইট সেপারেট হয়ে গেছে, এন দশা। এবার ওই গ্যামেটোফাইটের মধ্যে কি বলেছিলাম, দুটো রিপ্রোডাক্টিভ পার্ট ওদের মধ্যে তৈরি হয়। একটার নাম কি বলেছি? অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়ামটা কি? না, অ্যান্থেরিডিয়াম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট। আর আরেকটা তৈরি হচ্ছে কি? আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম কি না, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। আর্কিগোনিয়ামের মধ্যে কি থাকে? দেখ, এগ ফর্মেশন হয়েছে। আর অ্যান্থেরিডিয়ামের মধ্যে কি ফর্মেশন হয়? স্পার্ম ফর্মেশন হয়েছে। এই স্পার্মের একটা আলাদা টার্ম তোদের বইয়ে ওখানে লেখা ছিল, সেটার নাম কি ছিল? অ্যান্থেরোজয়েডস, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অ্যান্থেরোজয়েডস। তো দুটোই হ্যাপ্লয়েড। ওই হ্যাপ্লয়েড গুলো এবার ফিউজ করে কি তৈরি করলো? জাইগোট। ওই জাইগোটটা দেখ, পরবর্তীকালে যখন টুয়েন হয়ে গেল, এবার এখানে দেখ, জাইগোট একটা সেল ছিল, এখানে লক্ষ্য করতে পারছিস কিনা জানি না। জাইগোট কিন্তু ওয়ান সিঙ্গেল সেল। এই সিঙ্গেল সেলটা দেখ, এখানে চারটে দেখিয়েছে, চারটে ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে কি, ওরা মাইটোসিস পদ্ধতিতে ডিভিশন স্টার্ট করে দিয়েছে। তো এইভাবে আস্তে আস্তে কি হচ্ছে না, একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করছে। দেখ, এখান থেকে অনেকটা ডেভেলপ করেছে এরা। ইয়াং স্পোরোফাইট তৈরি করছে, এই যে পাতা, হ্যাঁ, স্টেম, রুট, এইসব অংশগুলো তৈরি হয়ে গেছে টু এন দশায়। এবং সেটা পরবর্তীকালে আরো বড় হয়ে এরকম একটা গাছের মধ্যে আবার একটা অংশ তৈরি করলো। এই ঘটনাটাই এখানে পুরোটা ডেসক্রিপশনে করে দিয়েছে। আচ্ছা, নেক্সট যেটা বলছে দেখ, তো জাইগোট দেয়ারফর produce a multicellular well-defined sporophyte which is dominant phase of the pteridophyta। দেখ, এটাকে কোন দশাটা ডমিনেন্ট, মানে প্রধান কোনটা? দেখ, অবশ্যই আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি ফ্রিলি বেঁচে রয়েছে, সেটা এইটা। আমরা কিন্তু খালি চোখে বুঝতেই পারি না যে কখন এই ইয়াং গ্যামেটোফাইট অর্থাৎ স্পোরোফাইটের যে, এই সরি, গ্যামেটোফাইট অর্থাৎ প্রোথ্যালাস বা প্রোটোনিমা, এই স্ট্রাকচার গুলো কখন ফরমেশন হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে এখানে ডমিনেন্ট কোনটা, সব থেকে বেশি এরিয়া জুড়ে বা বেশিক্ষণ ধরে যারা বেঁচে থাকে, সেটা হচ্ছে স্পোরোফাইটিক দশা। কিন্তু গ্যামেটোফাইটিক দশা ফ্রি। এরা ঠিক কথায় যে এরা স্পোরোফাইটের উপর ডিপেন্ড করে না, কিন্তু তবুও ওদের জীবনকাল অনেক কম। ওরা মাটিতে দূরবর্তী স্থানে গিয়ে স্পোর পড়ার পরে
কিছুটা টাইমের জন্য এরকম একটা গ্রো হয়, দিয়ে রিপ্রোডাকশনটা হয়, দিয়ে তারপরে আবার একটা স্পোরোফাইট, যে প্রধান যে মূল উদ্ভিদ দেহ, সেটা আবার তৈরি করে দেয়। এই জন্য এখানে বলা আছে ডমিনেন্ট ফেজ। তাহলে একটা ফার্নের ডমিনেন্ট ফেজ যদি বলা হয়, সেটা কিন্তু তার স্পোরোফাইটিক দশাটাই হবে, অর্থাৎ রেণুধর যে দশা, সেই রেণুধর দশাটাই হবে। আচ্ছা, ইন মেজরিটি অফ দ্য টেরিডোফাইট, বেশিরভাগ টেরিডোফাইটের ক্ষেত্রে অল দ্য স্পোর্স আর সিমিলার কাইন্ডস। অল দ্য স্পোর্স আর সিমিলার মানে বেশিরভাগ সমস্ত যতগুলো স্পোর হয় বা রেণু তৈরি হয়, সবাই বলছে একই রকমের। ধর এরকম টাইপের, সব একই, মানে এরকম টাইপের ডট 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 সবগুলো। তো যদি এরকম হয়, তখন তাদেরকে আমরা কি বলছি? হোমোস্পোরাস। বায়োলজির কথার অর্থ হচ্ছে যে কোনো এই ইউজটা হয় টার্মটা হোমো, তার মানে একই। তো হোমোস্পোরাস কথার অর্থ কি? একই রকমের স্পোর এদের মধ্যে লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? তবে এক্সেপশনাল আছে, যেমন বলেছে জেনারা লাইক সেলাজিনেল্লা and Salvinia, তাহলে এগুলো এক্সাম্পল। সেলাজিনেল্লা, সালভিনিয়া, which produce two kind of spore। দেখতে পাচ্ছিস এক্সেপশনটা কি? এরা কিন্তু দু রকমের স্পোর তৈরি করে, ম্যাক্রো যেটা হচ্ছে লার্জ, মাইক্রো যেটা হচ্ছে স্মল স্পোর, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ধরে 80%-এর উপর গাছ টেরিডোফাইটা তারা সবাই এক, তারা সবাই হোমোস্পোরাস। কিন্তু কিছু এক্সাম্পল রয়েছে, এক্সেপশনাল কেস রয়েছে। এক্সেপশনাল গুলো কি না? সেলাজিনেল্লা আর এটা হচ্ছে সালভিনিয়া। তো এই দুটো কিন্তু দু রকমের আলাদা আলাদা স্পোর তৈরি করে। বড় আকৃতির একটা স্পোর থাকে যাকে বলা হচ্ছে ম্যাক্রোস্পোর, আর ক্ষুদ্র আকৃতির স্পোর হয় তখন তাকে বলা হচ্ছে মাইক্রোস্পোর। যেহেতু দুটো আলাদা, তখন আমরা তাদেরকে কি বলছি? হেটেরোস্পোরাস। হেটেরো কথার অর্থ কি বায়োলজির ভাষায়? আলাদা। তাহলে হেটেরোস্পোরাস টেরিডোফাইটার উদাহরণ কি হবে? সেলাজিনেল্লা, সালভিনিয়া, ঠিক আছে? এরপরে দেখ, দ্য মেগাস্পোর অ্যান্ড দ্য মাইক্রোস্পোর জার্মিনেট, গিভ রাইজ টু ফিমেল অ্যান্ড মেল গ্যামেটোফাইট। দেখতে পাচ্ছিস মেগাস্পোর। মেগাস্পোর মানে কি? ধর এরকম একটা স্পোর রয়েছে যেটা একটু বৃহৎ আকৃতির, তো আমরা সেটাকে কি বললাম? মেগাস্পোর। আর একটা ক্ষুদ্র আকৃতির নিচে একটা স্পোর রয়েছে যেটার নাম হচ্ছে মাইক্রোস্পোর। বলছে মেগাস্পোর অ্যান্ড মাইক্রোস্পোর জার্মিনেট। ধর এই মেগাস্পোরটা জার্মিনেট করতে স্টার্ট করলো, এরকম টাইপের জার্মিনেট হলো, এরকম ভাবে তৈরি করছে। Megaspore start germinate and give rise to female gametophyte। তার মানে এই মেগাস্পোর থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি না? ফিমেল গ্যামেটোফাইট। ফিমেলের সাইন দিলাম, গ্যামেটোফাইট লিখলাম। আচ্ছা, এরপরে যে ছোট আকৃতির যে স্পোরটা ছিল, সেই স্পোরটা কি বললাম? মাইক্রোস্পোর। সে তাহলে কি ধরনের গ্যামেটোফাইটের জন্ম দেবে না? মেল গ্যামেটোফাইটের জন্ম দেবে। তাহলে এটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, আর যেটা মাইক্রোস্পোর সেটা হচ্ছে মেল গ্যামেটোফাইটের জন্ম নিচ্ছে। তো এইগুলোই এখানে বিশেষভাবে লক্ষণীয় বিষয়। এই জিনিসগুলো প্রচন্ড গুলিয়ে যেতে পারে, বারবার দেখে রাখবি, তাহলে আশা করি আর গুলাবে না। মেগাস্পোর কি ডেভেলপ করছে? ফিমেল গ্যামেটোফাইট। মাইক্রোস্পোর কি ডেভেলপ করবে? মেল গ্যামেটোফাইট, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে? যে দ্য ফিমেল gametophyte in these plants are retained on the parent sporophyte for variable periods। আচ্ছা, এটার জিনিসটা যেটা বলতে চাইছি যে ফিমেল গ্যামেটোফাইটস ইন দিস প্ল্যান্টস, ফিমেল গ্যামেটোফাইটস যারা রয়েছে সেগুলো বলছে রিটেইনড অন দ্য প্যারেন্ট স্পোরোফাইট। প্যারেন্ট স্পোরোফাইট মানে কি? প্যারেন্ট স্পোরোফাইট কথার অর্থ হচ্ছে যেগুলো ওদের উদ্ভিদ, যেটা প্রধান যে উদ্ভিদটা ছিল, রেণুধর যে উদ্ভিদটা ছিল, সেই রেণুধর উদ্ভিদের কথাটা এখানে বলেছি। প্যারেন্টস স্পোরোফাইট ওটাই। ফর ভ্যারিয়েবল পিরিয়ডস, যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তারা অনেক সময় কি হয় একে অপরের সঙ্গে কাছাকাছি ডিপেন্ডও করতে পারে, আবার তারা বিভিন্ন সময় অনেক কম পরিমাণেও ডিপেন্ডেন্ট হতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে যে তারা কিন্তু সেপারেট, যে একদম তারা অ্যাটাচড অবস্থাতে থাকলেই বেঁচে থাকবে এরকম নয়, তারা কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স থাকে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট, মানে জাইগোটের যে ডেভেলপমেন্ট ইনটু ইয়াং এমব্রায়োস টেকস প্লেস উইদিন দ্য ফিমেল গ্যামেট। দেখতেই পাচ্ছিস যে জাইগোট ফর্মেশনটা কোথায় হয়েছিল, এখানে যদি দেখিস ছবিটা দেখ ভালো করে, এই জায়গাটা একটু বুঝে রাখ যে এটা হচ্ছে মেল গ্যামেট, এখানে আছে এগ, এখানে আছে স্পার্ম। এই স্পার্মের ডাইরেকশনটা দেখানো আছে, এই স্পার্মের ডাইরেকশনটা ঢুকছে কোথায় না? সেটা হচ্ছে আর্কিগোনিয়ামে প্রবেশ করেছে।
তাহলে আর্কিগোনিয়ামটা কি? আর্কিগোনিয়ামটা তো ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের জায়গা। ওইখানে প্রবেশ করার পরে দেখ, ওই এগ জাইগোট যে ফর্মেশনটা হয়েছে সেটা কিন্তু ওখানেই হয়েছে, ঠিক আছে? ফিমেল যে রিপ্রোডাক্টিভ অংশটা ছিল সেইখানেই কিন্তু এই জাইগোট ফর্মেশনটা হয়েছে, এবং ওইখানেই থাকা অবস্থাতেই কিন্তু এরা আবার এমব্রায়ো ফর্মেশনটাও করছে। দেখ, একটা স্ট্রাকচারের মধ্যেই রয়েছে, এই যে পুরো যে হোল স্ট্রাকচারটা ওর মধ্যেই এখনো অবস্থান করছে। পরবর্তীকালে এবার আস্তে আস্তে ওখান থেকে ডেভেলপ করবে নতুন প্ল্যান্ট বডি। তো এটাই এখানে বলছে যে জাইগোট, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট, মানে জাইগোট আস্তে আস্তে ডিভিশন করতে করতে যখন ডেভেলপ হচ্ছে, নতুন এমব্রায়ো তৈরি করছে, সেটা কোথায় হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না, টেক্স প্লেস উইদিন দা ফিমেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইটটার নাম কেউ বলতে পারবি? এই যে এখানে বলেছে ফিমেল গ্যামেটোফাইট, তো ফিমেল গ্যামেটোফাইটটার নামটা কি, কার মধ্যে হলো, বল দেখি, ছবি দেখেই বল। এই তো এই দুটো নাম আছে, অ্যান্থেরিডিয়া আর আর্কিগোনিয়া, তার মধ্যে কোনটার মধ্যে জাইগোটের ডেভেলপমেন্ট? আর্কিগোনিয়া। আর্কিওনিয়ামটা। হ্যাঁ, আচ্ছা। নেক্সট দেখ যেটা কি বলছে, যে বলছে দিস ইভেন্ট ইজ এ প্রিকারসর টু দ্য সিড হ্যাবিট। বলছে একটা নতুন ক্যারেক্টার আবার উঠে আসছে, উন্নত ক্যারেক্টার, সেটা কিনা সিড হ্যাবিট। মানে দেখ, বীজ যে সমস্ত গাছের তৈরি হয়, ধর একটা অ্যালগি, কখনো পসিবল যে একটা অ্যালগির আমরা বীজ তৈরি করব, বা বীজ দেখেছিস কখনো শৈবালে? সেটা হয় না কখনো। ব্রায়োফাইটের মধ্যেও বীজ থেকে কোনো গাছ পাচ্ছে বলা, মানে বীজ তৈরি হয় না, বীজ তো কোথা থেকে হবে? বীজ তৈরি হয় না। বীজের যে ব্যাপার, অর্থাৎ সিড যে ব্যাপার, সেই সিডটা ফার্স্ট যে কনসেপ্টটা আসছে, সেটা কোথায় আসছে না, সেটা হচ্ছে টেরিডোফাইটার মধ্যেই আসছে। তো সেটা কোথা থেকে আসছে, কোন কনসেপ্ট থেকে আসছে সিড হ্যাবিটটা? না, এদের মধ্যে দুটো আলাদা আলাদা গ্যামেট তৈরি হয়েছে। একটা হচ্ছে মাইক্রো গ্যামেট, সরি গ্যামেট বলছে, স্পোর তৈরি হয়েছে। একটা হচ্ছে মাইক্রোস্পোর, আর একটা হচ্ছে মেগাস্পোর। তো এইভাবে এই যে ব্যাপারগুলো চেঞ্জ আসছে, ওইখান থেকেই বলছে কি না, দিস ইভেন্টস ইজ দ্য প্রিকারসর অফ দ্য সিড হ্যাবিট। তার মানে এটা মনে রাখবি যে টেরিডোফাইটার মধ্যে সিড হ্যাবিট, অর্থাৎ বীজ তৈরি হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু এখান থেকেই তৈরি হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি বলছে, দ্যাট কনসিডার্ড অ্যাজ দ্য ইম্পর্টেন্ট স্টেপ ইন ইভলিউশন। এটা গাছেদের ইভলিউশনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর কি বলছে, দ্য টেরিডোফাইটস আর ফার্দার ক্লাসিফাই ইনটু 4 ক্লাসেস। টেরিডোফাইটার কিন্তু আরো পরবর্তী আরো অনেক ক্লাস রয়েছে, যেমন সাইলোপসিডা, সেখানে একটা উদাহরণ দেওয়া আছে সাইলোটাম। লাইকোপসিডা, এখানে কি কি আছে, সেলাজিনেল্লা, লাইকোপোডিয়াম। দেন স্পেনোপসিডা, স্পেনোপসিডার মধ্যে কে পড়ছে, ইকুইজিটাম আসছে উদাহরণে। অ্যান্ড টেরোপসিডা, ঠিক আছে, এটাকে পেটেরোপসিডা এরকম বলবি না, এটাকে বলা হয় টেরোপসিডা। তো টেরোপসিডার মধ্যে কে কে আছে, ড্রায়োপটেরিস, টেরিস, অ্যাডিয়েন্টাম। এগুলি মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। তো এই যে ক্লাসগুলো, টেরিডোফাইটে যতগুলো ক্লাস হয়, তার মধ্যে কোন ক্লাসের আন্ডারে কি এক্সাম্পল, তো সেইগুলি অবশ্যই মনে রাখা দরকার নিট এক্সামের জন্য, বা ক্লাস 11-এর যে বোর্ড এক্সাম তার জন্য। আচ্ছা, ড্রায়োপটেরিসের মধ্যে এই যে এখানে বলা আছে টেরোপসিডার মধ্যে ড্রায়োপটেরিস, টেরিস, অ্যাডিয়েন্টাম। টেরিস কি বলতো? টেরিস হচ্ছে আমরা যে ফার্ন গাছটা নিয়ে অনেক সময় তোদেরকে সেই মাঝে মধ্যে যে ফার্ন গাছের পাতা পাতা গুলো তোরা তুলে আনতিস, তো ওটা কি? ওটা হচ্ছে তোর টেরিস অ্যাকচুয়ালি। ওই টেরিসের পাতাগুলোকে আমরা তুলে এনে দেখতাম, আমাদের আশেপাশে যেগুলো হয়ে আছে ওগুলো সব ম্যাক্সিমাম টেরিস। আচ্ছা, নেক্সট দেখ। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো যদি কিছু কনফিউশন থাকে বলতে পারি, টেরিডোফাইটা পার্টটার মধ্যে। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে তোর জিমনোস্পার্ম। এখানে এই ছবিগুলো একবার দেখে নে, এটা অ্যাড করা আছে। এটা কিসের ছবি বল তুই? এই ছবিটা কি কি দেখা মনে আছে? রেডু। হ্যাঁ, এটা ওই ফার্নের গাছের পাতাটা পিছনের দিকে, সেই বলেছিলাম না যে হলুদ হলুদ পাউডারের মতো থাকে, ফার্নের পাতাকে যদি উল্টে দেখিস, তো এটা মাইক্রোস্কোপিক ভিউ। যদি মাইক্রোস্কোপে আমরা ওই হলুদ পাউডার গুলোকে দেখি, তো এটা হচ্ছে একটা সোরাস, দেখতে পাচ্ছিস?
যে যে রাউন্ড করা আছে, মানে এই যে এটা ধর, এটাও একটা সোরাস। তো এই সোরাস গুলোর মধ্যে যদি লক্ষ্য করিস, দেখ অনেক গুটি গুটি টাইপের জিনিস তৈরি হয়েছে। এই যে এখানে এই ছবিটার মধ্যে দেখানো রয়েছে, ছোট ছোট যে ডট 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 দিয়ে তৈরি হয়েছে, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা স্পোরাঞ্জিয়াম। তাহলে মাল্টিপল স্পোরাঞ্জিয়াম দিয়ে একটা সিঙ্গেল যে স্ট্রাকচারটা তৈরি হয়, সেই স্ট্রাকচারটার নামই কি হচ্ছে না সোরাস। ঠিক আছে? আচ্ছা, তো জিমনোস্পার্মের মধ্যে এবার আই। জিমনোস্পার্মের বাংলা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাক্তবীজী। ঠিক আছে? ব্যাক্তবীজী যে উদ্ভিদ অর্থাৎ জিমনোস্পার্ম, সেটা হচ্ছে এখানে। তো এখানে লক্ষ্য কর কি বলছে। আর আচ্ছা, এটা স্টার্টিং করার আগে মেন যেটা বিষয়বস্তু বলার, সেটা হচ্ছে টেরিডোফাইটার থেকে কিন্তু এরা উন্নত হবে। যত আস্তে আস্তে আহ, বেশি করে যাওয়া হবে, সেগুলো জানবি যে সেটা আগেরটার থেকে উন্নত। তাহলে জিমনোস্পার্ম এখানে টেরিডোফাইটার থেকে অনেকটাই উন্নত। কি বলছে? দা জিমনোস্পার্ম, এর কথাটার অর্থটা কি না, জিমনোস কথার অর্থ হচ্ছে নেকেড, স্পার্ম কথার অর্থ হচ্ছে সিডস। তো তার মানে এই গাছগুলোকে আমরা কি বলি বাংলাতে? ব্যক্তবীজী। তো তার মানে ওদের ফল তৈরি হয় না, ওদের বীজগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই। এটাই হচ্ছে এদের মেন কনসেপ্ট। আচ্ছা, আর দ্য প্ল্যান্টস ইন হুইচ ওভিউলস, বলছে এরাই এমন একটা উদ্ভিদ যেখানে ওভিউলস আর নট এনক্লোজড। ওভিউলস মানে যে ডিম্বক, যে বীজ, যে ব্যাপারটা, সে বীজটা কিন্তু আর নট এনক্লোজড বাই এনি ওভারি ওয়াল। মানে ওদের ডিম্বাশয়ের যে প্রাচীর, সেই ডিম্বাশয়ের প্রাচীরের মধ্যে ওভিউল বা ডিম্বক গুলো কিন্তু থাকে না, বা ঘেরা থাকে না। রিমেন এক্সপোজড। রিমেন এক্সপোজড মানে কি? আমরা খালি চোখেও ওটাকে দেখতে পারবো, বোথ বিফোর অ্যান্ড আফটার ফার্টিলাইজেশন। বলছে যখন রিপ্রোডাকশনটা হয়, সেই রিপ্রোডাকশনের পরে যে আবার চেঞ্জ হয়ে যাবে এরকম কিন্তু কিছু না। রিপ্রোডাকশনের আগেও যেরকম ছিল, রিপ্রোডাকশনের পরেও সেম জিনিসই আছে। তো তার মানে এটাই হচ্ছে ব্যাপার, যে ওদের বীজকে আমরা খালি চোখে দেখতে পাবো, ওদের ফল গঠিত হয় না। আচ্ছা, দ্য সিডস দ্যাট ডেভেলপ পোস্ট ফার্টিলাইজেশন আর নট কাভার্ড। দেখতে পাচ্ছিস যে ফার্টিলাইজেশনের পরে যে সিডটা ফরমেশন হয়েছে, সিড ফরমেশন মানে কি? বীজ যে গঠনটা হয়েছে, তো সেটা কিন্তু নট কাভার্ড, কাভার্ড নেই। এই জন্য আমরা এটাকে কি বলছি? নেকেড, অর্থাৎ নগ্ন যেটাকে বলা হয় ওই জিনিসটা। তো জিমনোস্পার্মস ইনক্লুড মিডিয়াম সাইজ ট্রিজ। বলছে একটা জিমনোস্পার্মের আমরা যদি গাছগুলো দেখি, হ্যাঁ, তো সেই গাছগুলো দেখা যাবে কি না, বিশাল যে বিশাল বড় সমস্ত গাছ হবে এরকম নয়, মোটামুটি কি বলেছে না, মিডিয়াম সাইজ ট্রিজ। অর এমন কিছু এক্সেপশনাল কেস রয়েছে বা কিছু কিছু গাছ রয়েছে যারা অনেক ভীষণ প্রচন্ড পরিমাণে লম্বা হয়। অ্যান্ড অর দ্য ট্রল অ্যান্ড দ্য সার্ভস। আবার সার্ভসও হতে পারে। আচ্ছা, সার্ভ মানে জানিস কেউ? বলতে পারবি? SHRUBS, সার্ভ কথার অর্থ কি? এটা পড়েছিস? গুল্ম বিরুৎ বৃক্ষ। ঠিক আছে? তো গুল্ম হচ্ছে, হ্যাঁ, গুল্ম হ্যাঁ, তো এই ধরনের যে গাছগুলো রয়েছে সেই জিনিসটা হচ্ছে সার্ভ এখানে বলছে, মানে একটু নরম কাণ্ডের যে গাছ। ঠিক আছে এটা? আচ্ছা, এরপরে দেখ, বলছে ওয়ান অফ দ্য জিমনোস্পার্ম, বলছে একটা জিমনোস্পার্ম রয়েছে, দ্য জায়েন্ট রেডউড। আমি একটা ছবি এখানে দিয়ে রেখেছি যাতে করে তোরা দেখে একটু আইডিয়া নিয়ে আসতে পারিস। একটা কেন, দুটো রয়েছে। দেখ, দ্য জায়েন্ট রেডউড গাছটা কতটা পরিমাণ লম্বা হতে পারে এবং কতটা পরিমাণ বড় হতে পারে, জাস্ট একবার দেখ গাছটাকে। গাছের সাইজটা জাস্ট দেখ, মানে বিশাল লম্বা হয় এরা। ঠিক আছে? এবং একটা মানুষ যদি এখানে দাঁড়িয়ে থাকে, তার মানে মানুষটা কতটুকু জায়গার মধ্যে রয়ে যাবে ভাব, একদম নিচেই রয়ে যাবে। মানে এটা গাছটা কতটা মোটা এবং কতটা লম্বা দেখ। এটা যে ছবিটা নিয়েছে তার পুরো গাছটা আসেই নিস। ইয়ে, হ্যাঁ, আরো একটা ছবি রয়েছে, এক মিনিট জাস্ট। এখানে আরেকটা ছবি রয়েছে, এই ছবিটার দিকে লক্ষ্য করছিস? গাছটার লম্বাটা জাস্ট ভেবে দেখ, কতটা লম্বা রয়েছে দেখ, প্রচন্ড পরিমাণে লম্বা হয় একদম। তো এইগুলোকে বলা হচ্ছে জায়ান্ট রেডউড। অনেকের বাড়িতে ক্যালেন্ডারে হয়তো দেখতে পারিস, যে কিছু কিছু ক্যালেন্ডারে এরকম দেখা থাকে যে একটা গাছের বিশাল বড় গুঁড়ি রয়েছে, হয়তো গুঁড়ির মধ্যে দিয়ে ট্রেন লাইন করে দিয়েছে বা একটা রাস্তা বেরিয়ে গেছে,
তো সেই জিনিসগুলো এই সমস্ত গাছের মধ্যে দিয়ে করা যেতে পারে না। এরা এতটাই চওড়া এবং এতটাই লম্বা প্রকৃতির হয়, চওড়ার দিক থেকেও সব থেকে বেশি বড় লম্বা হয় এরা বেশি, চওড়াটা হয়তো অতটাও নয় কিন্তু লম্বা হয় এরা প্রচন্ড। তো এটাই বলা হচ্ছে জায়েন্ট। জায়েন্ট কথার অর্থ কিনা দৈত্যাকার, ঠিক আছে। এই গাছগুলো হচ্ছে দৈত্যের মতো, বিশাল বড় বড়। তো তাহলেই বুঝতে পারছিস এই গাছটা কিন্তু জিমনোস্পার্মের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো দ্য জায়েন্ট রেডউড ট্রি, এর ট্রি এর নামটা কি? এই ট্রি এর নাম হচ্ছে, বায়োলজিক্যাল যে নাম সেটা হচ্ছে সিকোই বা সিকোয়া, ঠিক আছে। SEQUOIA, একটা বিপ্লবী টাইপের নাম, এটা মনে রাখতে হবে। এটা ডাক নাম কি? এটা ডাক নাম হচ্ছে জায়েন্ট রেডউড। তাহলে এই জায়েন্ট রেডউডটা কার মধ্যে পড়ে? ব্যক্তবীজী উদ্ভিদ আর জিমনোস্পার্মের মধ্যে পড়ছে। তো ইজ দ্য ওয়ান অফ দ্য, বলছে ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ট্রি স্পিসিস, মানে আমাদের সারা পৃথিবীতে যত লম্বা গাছ রয়েছে তাদের মধ্যে এটা একটা অন্যতম। সো দ্য রুটস আর জেনারেলি ট্যাপ রুট। এদের যে রুট সিস্টেম সেটা বলছে ট্যাপ। ট্যাপ রুট মানে কি না, প্রধান মূলতন্ত্র এদের রয়েছে, মানে একটা প্রধান মূল থাকবে। ট্যাপ রুটের কিরকম হয় ছবি, না এরকম টাইপের, ধর একটা প্রধান মূল থাকবে, সেখান থেকে কিছু শাখা মূল, আবার সেখান থেকে কিছু প্রশাখা মূল, ঠিক আছে। তো প্রধান মূলতন্ত্র থাকবে, সেখান থেকে শাখা মূল প্রশাখা মূল এগুলো থাকবে, এই ধরনের রুটকে বলা হচ্ছে ট্যাপ রুট। তো দ্য রুটস ইন সাম, আচ্ছা কোথায় গেল, হ্যাঁ, ওয়ান অফ দ্য টলেস্ট, দ্য রুটস আর জেনারেলি ট্যাপ রুট। তাহলে ট্যাপ রুট, সিকুই আর দ্য রেড জায়ান্ট রেডউডের যে রুট সেটা কি রুট না ট্যাপ রুট, প্রধান মূলতন্ত্র এদের রয়েছে। এরপর যেটা বলছে যে রুট ইন সাম জেনেরা, বলছে কিছু কিছু ক্ষেত্রে রুটটা কি হয়, হ্যাভ ফাঙ্গাল অ্যাসোসিয়েশন। ফাঙ্গাল অ্যাসোসিয়েশন মানে ওই গাছের রুটের সাথে ফাঙ্গি অর্থাৎ ছত্রাকের সহাবস্থান লক্ষ্য করা যায়। অ্যাসোসিয়েশন কথার অর্থ হচ্ছে সহাবস্থান, মানে এখানে একটা মিথজীবী সম্পর্কের একটা ব্যাপার আসছে। ইন ফর্ম অফ মাইকোরাইজা, ক্লাস 9-এ মাইকোরাইজা পড়েছিলি, মনে আছে আদৌ কারো? মাইকোরাইজা ছিল, ঠিক আছে। সে যে অণুজীবের যে চ্যাপ্টারটা ছিল লাস্টের দিকে, এখানে ওই সম্ভবত ওই চ্যাপ্টারের মধ্যে মাইক্রোরাইজা কথাটা ছিল। মাইক্রোরাইজা কি জিনিস না, ফাঙ্গির সাথে ফাঙ্গির সাথে এই যে জিমনোস্পার্ম, ওই জিমনোস্পার্মের রুটের যে সহাবস্থান, সেই সহাবস্থানটাকেই বলা হচ্ছে মাইক্রোরাইজা। এবার এই মাইক্রোরাইজাটা কোন গাছের মধ্যে রয়েছে, কোন গাছের রুটের মধ্যে এদের সহাবস্থানটা হয়, মানে এটা পাইনাস একটা গাছ রয়েছে, পাইন গাছ যেটাকে বলা হয়, সে পাইন গাছের মূলের সঙ্গে ফাঙ্গালের একটা অ্যাসোসিয়েশন হয়, যেটাকে আমরা কি বলছি না মাইকোরাইজা। বলছে নেক্সট যেটা বলছে যে ওয়াইল ইন সাম আদার্স, যেমন সাইকাস, সাইকাস গাছ দেখেছিস কেউ? সাইকাস, এখানে ছবি আছে কিনা দেখাচ্ছি, এই যে গাছটা হচ্ছে সাইকাস, দেখ এটা, আশা করি এটা অনেকেই অনেকে অনেক জায়গাতে দেখতে পারি সেরকম টাইপের গাছ, ঠিক আছে। সামনে হয়তো কোথাও লাগানো থাকতে পারে, অনেক স্কুলে লাগানো থাকে এরকম টাইপের। সাইকাস হচ্ছে এটা। আচ্ছা, আর মাইক্রোরাইজার যে ব্যাপারটা, সেই মাইক্রোরাইজার ব্যাপারটা এখানে লক্ষ্য কর, এই যে এখানে ছবিটা দেখ, দেখ বলছে নো মাইক্রোরাইজার, যদি কোনো মাইক্রোরাইজার না থাকে তো তাহলে এই যে এখানে একটা ছবি দিয়েছে, তাহলে এরকম টাইপের। আর যদি মাইক্রোরাইজা হয় তাহলে তার রুট দেখ কত ঘন হয়ে গেছে, তাহলে বুঝতে পারছিস মাইক্রোরাইজা কাজটা কি। মানে ফাঙ্গি যদি বসবাস করে এখানে তাহলে কি হবে, ওদের রুট অনেক বেশি পরিমাণে গ্রো করবে এবং ঘন হবে, গাছটা প্রচন্ড বেশি পরিমাণে বৃদ্ধি হবে এবং বেশি বেশি ওরা অ্যাবজর্ব করতে পারবে। আর এখানে একটা মাইক্রোরাইজার আরো একটা ছবি রয়েছে, দেখ রুটের গায়ে, এগুলো এটার রুটটা তো হচ্ছে মাঝখানটা, তো রুটের গায়ে একটা সাদা যেন মনে হচ্ছে একটা আস্তরণ কিছু একটা পেঁচিয়ে রেখেছে, সুতোর মতো অংশ, ওই সুতোর মতো অংশটাই হচ্ছে মাইক্রোরাইজা, ঠিক আছে। তো তার মানে কি, ওরা রুটটার সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে। আর রুট কি কাজ করে, রুট শোষণের কাজ করে, শোষণ করে থাকে জল, যেমন জলের যে খনিজ লবণ খাদ্য ওইগুলো। তো ওর সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, তার মানেটা কি, সারফেস এরিয়া বেড়ে গেলে কিন্তু ওখানে তার শোষণ যে অ্যাবজর্পশন, সেই অ্যাবজর্পশনটার হারটাও এখানে বেশি হবে। আচ্ছা, এই হচ্ছে এখানে ব্যাপার। তো এখানে দেখে নাও কি বলছে। তো ওয়াইল ইন সাম আদার্স, তাহলে পাইনাসের মধ্যে রুটের মধ্যে মাইক্রোরাইজাস অবস্থানটা হলো। সাইকাসের মধ্যে কি বলছে দেখ, বলছে ইন সাম আদার সাইকাস দ্য স্মল অ্যাসো স্মল স্পেশালাইজড রুটস কল কোরালয়েড রুটস। বলছে সাইকাস যে উদ্ভিদটা আছে তাদের ছোট ছোট যে রুট গুলো হয়,
সেই রুট গুলোর কি নাম ডাকলো না কোরালয়েড রুটস। মানে কোরালয়েড রুটস কথার অর্থটা কি? বলছে দে আর অ্যাসোসিয়েটেড উইথ নাইট্রোজেন ফিক্সিং সায়ানো ব্যাকটেরিয়া। দেখতে পাচ্ছিস সায়ানো ব্যাকটেরিয়া বাংলা অর্থ কি? নীলাভ সবুজ শৈবাল। ব্লু তাহলে গ্রিন ভাব, হ্যাঁ ব্লু গ্রিন অ্যালগি। তো এই নীলাভ সবুজ শৈবালের সাথে সহাবস্থানে বসে আছে কার রুট না সাইকাস গাছের রুট। ঠিক আছে, সাইকাসও একটা জিমনোস্পার্ম। আবার পাইনাস গাছের রুট কার সাথে সহাবস্থানে বস করে আছে না ফাঙ্গির সাথে। এবং সেই সহাবস্থানটার নাম কি দেওয়া হয়েছিল? মাইকোরাইজা, পাইনাসের ক্ষেত্রে কিন্তু। আর এখানে সাইকাসের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসোসিয়েশনটা কার সাথে না নীলাভ সবুজ শৈবালের সাথে হয়েছে, কারণ নাইট্রোজেনের যোগানের জন্য। আচ্ছা, the terms are sorry, হ্যাঁ, the stems are unbranched, সাইকাসের ক্ষেত্রে বলা আছে। ঠিক আছে, তাহলে সাইকাস যে গাছটা, এখানে যে ছবিটা দিয়েছিলাম সাইকাসের ছবিটা, 1 মিনিট, এই এখানে কোথায় গেল যে জায়গাটা, এই যে, না এটা নয়, এটা। তো এই স্টেম অ্যাকচুয়ালি এটা এখানে এইটুকু অংশতে রয়ে গেছে। তো এখান থেকে যে এর এরকম ব্রাঞ্চ তৈরি হবে বা এখান থেকে এরকম ব্রাঞ্চ তৈরি হবে এরকম না, এর কিন্তু কোনো রকমের কোনো ব্রাঞ্চ ফ্রেঞ্চ কিছু থাকে না। ঠিক আছে, সাইকাসের কোনো ব্রাঞ্চ থাকে না। তো মেন যেটা স্টেম, ওই স্টেমটাই, তো ওই জন্য বলা আছে আনব্রাঞ্চড কথাটা। আচ্ছা, কোথায় গেল যেন? তো সাইকাসের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে তোর আনব্রাঞ্চড। আর ব্রাঞ্চড হতে পারে, সেটা কার ক্ষেত্রে ব্রাঞ্চড হতে পারে, ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা যুক্ত হতে পারে, সেটা হচ্ছে পাইনাস এবং সিড্রাস। তো পাইনাস গাছের যে ছবি যদি থাকে, এটা যেমন এখানে একটা ছবি দেওয়া আছে দেখ, এটা হচ্ছে তোর পাইনাস, বিয়ের দেখাচ্ছে এই ছবিটা, সেটা হচ্ছে পাইনাস। তো পাইনাসের ছবিটা তোরা ইজিলি দেখলে বুঝতে পারছিস, দেখ এখানে মেন যে শাখাটা ছিল সেখান থেকে এরকম ভাবে শাখা প্রশাখা এসব জায়গা থেকে এরকম ভাবে ধর গ্রো করে গেছে। ঠিক আছে, তো এখানে শাখা প্রশাখা কিন্তু তৈরি হয়েছে পাইনাসের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখ, দ্য লিভস মে বি সিম্পল অর কম্পাউন্ড। বলছে এদের গাছের পাতার যে পাতাগুলো হয় সেটা সরলও হতে পারে অথবা যৌগিক প্রকৃতির হতে পারে। এখন সরল লিভটা কিরকম, ধর ধর এরকম টাইপের কিছু পাতা যদি হয়, এরকম একটা পত্রবৃন্ত আছে, সেখান থেকে জাস্ট একটাই পাতা তৈরি হয়েছে ধরে নে। তো যদি এরকম হয়, ধর গাছের স্টেমটা এরকম ভাবে গ্রো করছিল, সেখান থেকে একটা, এদিকে আবার একটা পাতা হচ্ছে এরকম। তো এরকম টাইপের যদি হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো না সিম্পল, সিম্পল লিভ। ঠিক আছে, এবার কম্পাউন্ড লিভটা কি জিনিস? কম্পাউন্ড লিভটা ধর মাঝখান বরাবর একটা চলে গেছে মিড রিপ, সেখান থেকে একবার এই দিক থেকে একবার পাতা হচ্ছে, এই দিক থেকে একটা পাতা হচ্ছে, আবার এরকম টাইপের। তো মানে জোড়াই জোড়াই, তার মানে বুঝতে পারছি যে এখানে স্ট্রাকচারটা কিন্তু জটিল হয়েছে আগেরটার থেকে। ঠিক আছে, তো এরকম টাইপের যদি পাতাগুলো হয়, তখন কিন্তু আমরা সেটাকে বলছি কম্পাউন্ড। ঠিক আছে, কম্পাউন্ড লিফ। তাহলে এই টাইপের ব্যাপার আর কি। তাহলে দ্য লিভস মে বি সিম্পল আর কম্পাউন্ড। বলছি ইন সাইকাস, সাইকাসের ক্ষেত্রে দ্য পিনেট লিভস, পিনেট লিভস ওদের গাছের পাতাটাকে কি বলা হচ্ছে না পিনেট লিভস পারসিস্ট এ ফিউ ইয়ার্স। সাইকাস গাছের যে পাতা, সেই পাতাটাকে কি টার্ম দেওয়া হয়েছে না পিনেট পাতা বলা হয়েছে। এবং ওই পিনেট পাতাটা কি বলছে, বছরের পর বছর অব্দি টিকে যেতে পারে। দ্য লিভস ইন দ্য জিমনোস্পার্ম আর ওয়েল অ্যাডাপ্টেড টু উইথস্ট্যান্ড এক্সট্রিম অফ টেম্পারেচার। বলছে জিমনোস্পার্মের যে গাছের পাতা, সেই পাতাগুলো যথেষ্ট বেশি পরিমাণে ওয়েল অ্যাডাপ্টেড, কিসের জন্য না তাদের অভিযোজিত হয়েছে, তারা অনেক খারাপ ওয়েদার কন্ডিশনেও কিন্তু তারা বেঁচে থাকতে পারবে। ওই জন্য হিউমিডিটি, হিউমিডিটি অত্যন্ত বেশি হলে তাতেও ওদের অসুবিধা কিছু হবে না। অ্যান্ড দ্য উইন্ড, উইন্ড অর্থ বেশি বাতাস দিলে তাও অসুবিধা নেই। তো ইন কনিটার্স দ্য নিডল লাইক কনিফার, সরি কনিটার্স না, এটা হচ্ছে কনিফার্স। যে কনিফার হচ্ছে যারা, যাদের যেমন পাইন গাছ, ওটা হচ্ছে কনিফার। ঠিক আছে, মানে ওদের গাছে কনিফার কেন বলে জানিস? ওদের কোন আকৃতি, তাই পাইন গাছগুলো দেখতে ঠিক এরকম টাইপের হয়। ঠিক আছে, মানে একটা ঠিক ত্রিভুজ আকৃতির ওদের শেপটা থাকে। হ্যাঁ, যাতে করে বরফ টরফ যদি পড়ে সেখানে বরফগুলো নিচে গড়িয়ে পড়ে যায় এরকম ভাবে। তো ইন কনিফার দ্য নিডল লাইক লিভস রিডিউস দ্য সারফেস এরিয়া। দেখ
আহ, পাতার ছবি যদি থাকে এখানে দেখতে পাচ্ছিস হয়তো গাছের পাতাগুলো দেখ, এটা তো পাইন গাছ। তো পাইন গাছের পাতা দেখ, এই যে এই যে এক একটা করে লাইন রয়েছে, মানে পুরো ছুঁচের মতো একটা করে জাস্ট দেখ ঝুলছে, এই যে খুব হালকা ফাইন, এই যে এরকম এরকম বেরো এগুলো ঝুলছে। তো এগুলো সব এক একটা পাতা, ঠিক আছে? এই যে সুতোর মতো যেগুলো দেখতে পাচ্ছিস এগুলো সব পাতা, মানে ওরা একদম ছুঁচের মতো সরু সরু টাইপের ওদের পাতা হয়। তো এটা কেন হয়েছে, তার কারণ ওরা যে জায়গায় বসবাস করে সেই জায়গার ওয়েদার ওদের এগেনস্টে থাকে সবসময়। ধর বরফ যে জায়গায় পড়ছে প্রচন্ড পরিমাণে, পাহাড়ি এলাকায় বরফ, তো সেখানে পাহাড়ি ওই অঞ্চলে কিন্তু পাইন গাছগুলো আছে। তো ওরা কি করে বেঁচে আছে, ওদের সব এই সমস্ত ক্যারেক্টার গুলো থাকার জন্য ওরা বেঁচে আছে। তাহলে ইন কনিফার, কনিফারের ক্ষেত্রে দ্য নিডল লাইক লিভস রিডিউস দ্য, এবার লিফ গুলো কেন নিডল লাইক, তার কারণ লিফের সারফেস এরিয়াটা ওরা কমিয়ে, ধর এরকম বড় একটা পাতা থাকলে ওদের সারফেস এরিয়া অনেক বেশি চওড়া হতো, কিন্তু সেই জায়গায় যদি একটা সরু পাতা হয় তাহলে কি হবে, ওদের সারফেস এরিয়াটা অনেক কমে যাবে। এবার সারফেস এরিয়া কমে গেলে কি হবে, না সেখানে বাষ্পমোচনের হারও কমে যাবে, মানে ওরা জলকে সঞ্চয় করে রাখতে পারবে, ঠিক আছে? তো এই সব ব্যাপার এখানের ব্যাপার আছে। তো দে আর থিক কিউটিকল অ্যান্ড সানকেন স্টোমাটা অলসো হেল্পস টু রিডিউস দ্য ওয়াটার লস। গাছের পাতাটা তো এমনি নিডিল হয়েই গেছে, ওটাও একটা ব্যাপার। প্লাস পাতার কি বলছে বাইরের দিকে কিউটিক্যাল থাকে, মানে ওরও বাইরে আরে একটা মোমের একটা আস্তরণ থাকে যেটাকে বলছে কিউটিক্যাল। কিউটিক্যালটা থাকার জন্য কি হয়, এক্সেসিভ যে ওয়াটার লস সেটা আবার হয় না। প্লাস আরো একটা জিনিসের কথা বললো, সানকেন স্টোমাটা, এই যে টার্মটা বলেছে সানকেন স্টোমাটা, এটা মনে রাখবি। স্টোমাটা কিরকম হয় আকৃতি জানিস? ধর এই যে ব্যাপারটা, ধর একটা গাছের পাতা আছে, তো স্টোমাটার আকৃতি এরকম টাইপের, গাছের পাতাগুলো এরকম থাকে, স্টোমাটা গুলো। সানকেন স্টোমাটা কিরকম না, ধর পাতার একদম নিচের দিকে যে লেয়ারটা থাকে সেই লেয়ারের ভেতরের দিকে স্টোমাটা এরকম ভাবে অবস্থান করে, মানে লুকানো অবস্থায় থাকে, বুঝতে পারছিস? একদম বাইরের দিকে থাকে না। ধর এমনি নর্মাল গাছের ক্ষেত্রে কি হয়, যে স্টোমাটা এরকম ভাবে একদম মানে লেয়ারের সাথেই অ্যাটাচ থাকে, একদম উন্মুক্ত অবস্থায়, কিন্তু এদের ক্ষেত্রে কি হয় না একটু ভেতরের দিকে ঢোকানো থাকে। তো সেটাকেই বলা হচ্ছে সানকেন স্টোমাটা। সানকেন স্টোমাটা ভীষণ ইম্পর্টেন্ট, বারবার আসে, মনে রাখবি। যেটাকে বলা হয় নিমজ্জিত পত্ররন্ধ্র বা সানকেন স্টোমাটা, বা আহ, আর অন্য কিছু যদি টার্ম থেকে থাকে বাংলা জানি না। তো সেরকম টাইপের কিছু জিনিস। এই হলো বিষয়বস্তু জিমনোস্পার্ম। তো জিমনোস্পার্ম রিলেটেড আরো বহু কিছু রয়েছে, যেটা পরের দিনেই করাবো। কিছু কোয়েরি থাকলে বলতে পারিস, আছে কারো কিছু জিজ্ঞাস্য? নেই তো? ঠিক আছে, আজকের মতো শেষ এখানে।